সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লোকমান হোসেন সুমন, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজ, পরশুরাম ফেনী। আজকে তোমাদের সাথে আলোচনা করব এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় নম্বর 2 হিসাবের বৈষম্য এর একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, গুরুত্বপূর্ণ অংশ নকদান বই। আমরা আলোচনা করব কিভাবে নকদান বই প্রস্তুত করতে হয়, বা নকদান বই কাকে বলে, কত প্রকার ও কী কী। আজকে নকদান বইয়ের যে বেসিক আলোচনাগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর দেরি নয়, তাহলে এখন আসো নকদান বই কাকে বলে। নকদান বই কাকে বলে সেটা আমরা জানব। যে বইতে নগদ ও ব্যাংক সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয়, অর্থাৎ নগদ টাকা ও ব্যাংক চেকের আগমন বা প্রদান যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে নকদান বই বলে। অর্থাৎ নগদ টাকা প্রাপ্তি বা চেক প্রাপ্তি, নগদ প্রদান বা চেক প্রদান যে বইতে অন্তর্ভুক্ত করা হয় তাকে নকদান বই বলে। যেহেতু নকদান বইতে নগদ ও চেক মানে ব্যাংক সংক্রান্ত লেনদেন বসে, সেহেতু নকদান বইতে কোনো ধরনের অনগদ বা ধারে লেনদেন অন্তর্ভুক্ত হবে না। এখন আসো নকদান বই কত প্রকার ও কী কী। নকদান বই সাধারণত 4 প্রকার: এক ঘরা নকদান, 2 ঘরা নকদান, 3 ঘরা নকদান এবং খুচরা নকদান। এক ঘরা নকদান কেন বলা হয়? এক ঘরা নকদান বলতে কি বোঝায়? যে নকদান বইতে ডেবিট এবং ক্রেডিট উভয় দিকে টাকার গড় একটি করে তাকে এক ঘরা নকদান বই বলে। এক ঘরা নকদান বই বলার প্রধান কারণ হচ্ছে টাকার গড় শুধু একটি থাকবে। এক পাশে টাকার গড় একটি থাকবে, দুপাশে অর্থাৎ সেম টাকার গড় থাকবে। 2 ঘরা নকদান মানে হচ্ছে টাকার গড় দুটি থাকবে। টাকার গড় দুটি থাকবে ডেবিট আর দুটি থাকবে ক্রেডিট। এটা আমরা বিস্তারিত তোমাদেরকে দেখাবো। এর পরবর্তীতে আসলে 3 ঘরা নকদান কেন বলা হয়? 3 ঘরা নকদান মানে হচ্ছে যেখানে টাকার গড় 3টি থাকবে, অর্থাৎ ডেবিট 3টি টাকার গড় থাকবে, ক্রেডিট 3টি টাকার গড় থাকবে। আর খুচরা নকদান নিয়ে আমি একটু পরেই আলোচনা করছি। আগে সাধারণ যে নকদান বই আছে সেটা নিয়ে আলোচনা করছি। এক ঘরা নকদান বই। এক ঘরা নকদান বইয়ের মোট ঘরের সংখ্যা কতটি? উত্তর যদি এমসিকিউতে আসে, এক ঘরা নকদান বইয়ের ঘরের সংখ্যা 10টি। আর 2 ঘরা নকদান বইয়ে আরও 2টি ঘর বাড়বে, তাহলে 2 ঘরা নকদান বইয়ের সর্বমোট গড় 12টি। 3 ঘরা নকদান বইয়ে সর্বমোট গড় 14টি। এখন আমরা বললাম টাকার গড় শুধু একটি বলেই এক ঘরা নকদান, কিন্তু মোট ঘর হচ্ছে 10টি। টাকার গড় 2টি বলেই 2 ঘরা নকদান বই, মোট ঘর 12টি। টাকার গড় 3টি বলেই 3 ঘরা নকদান বই, মোট ঘর হচ্ছে 14টি। এবার আমরা দেখাবো এটা নমুনা চক। তাহলে আমরা একটি মাত্র চকের মাধ্যমে 3 প্রকারের নকদান বইয়ের ঘরের নমুনা আমরা জানতে পারবো। আমরা একটা টি এর মতো করে এটা ঘর টানলাম। আমরা দেখাবো কি কি টাকার ঘর থাকবে। যদি এক ঘরা নকদান বই হয় তাহলে শুধু থাকবে টাকা। বাম দিকটাকে বলা হয় ডেবিট আর ডান দিকটাকে বলা হয় ক্রেডিট, যা আমরা আগে জেনেছি। তাহলে আমরা নকদান বইয়ের পাতাকে সমান ভাগে ভাগ করে নেব। আমরা টির মাধ্যমে দেখিয়েছি নকদান বইয়ের পাতাকে আমরা 2 ভাগে ভাগ করেছি। বাম দিক ডেবিট আর ডান দিক হচ্ছে ক্রেডিট। আমরা এখন এক ঘরা নকদান বই যদি প্রস্তুত করি, টাকার ঘর থাকবে শুধু টাকা আর এদিকেও থাকবে শুধু টাকা, অর্থাৎ টাকা টাকা দিয়ে শেষ। 2 ঘরা নকদান বই হলে টাকার ঘর থাকবে 2টি, 3 ঘরা নকদানে টাকার ঘর 3টি। আমি এখন 3 ঘরা নকদানের যে ফরম্যাট সেটা দেখাচ্ছি। টাকা শব্দটাকে আমরা একবার লিখব। প্রথমে হচ্ছে নগদ টাকা, তারপর হচ্ছে ব্যাংক টাকা,
হচ্ছে বাট্টা। ঠিক একইভাবে ডান দিকে সেম সমপরিমাণ নাম থাকবে, নগদ টাকা, ব্যাংক টাকা, বাট্টা। আচ্ছা, তাহলে টাকার ঘরের কারণে নামকরণ করা যায়, অর্থাৎ টাকার ঘর যখন তিনটা থাকবে তখন হবে সেটা তিন ঘর নোগদান। আর যদি দু ঘর নোগদান বই হয় তাহলে যে বাট্টার যে ঘরটা, এই ঘরটা বাদ যাবে, মানে নগদ টাকা এবং ব্যাংক টাকা থাকবে। আর যদি এক ঘর নোগদান বই হয় সেক্ষেত্রে ব্যাংক বা নগদ না লিখে একটি মাত্র ঘর থাকবে যেখানে নাম হবে শুধু টাকা। ঠিক একইভাবে বাম দিকের সমপরিমাণ ডান দিক হবে। বাকি যে ঘরগুলো, তাহলে মোট 14টি ঘর কিভাবে হবে আমি সেটা দেখাচ্ছি তোমাদের। তারিখ, বিবরণ, ক্রেডিট দিক হচ্ছে 52, তারপর হচ্ছে সূত্র। তারিখ, বিবরণ, 52, সূত্র। ডেবিট দিকে হবে তারিখ, বিবরণ, রসিদ নং, সূত্র। তারিখ, বিবরণ, রসিদ নং, সূত্র। এখন হচ্ছে মোট যে 14টি ঘর সেটা হয়ে গেল। বিবরণগুলো যে 4টি ঘর, যে নগদানই আমরা বলি না কেন, বিবরণের ঘরগুলো ঠিক থাকবে, মানে হচ্ছে তারিখ, বিবরণ, রসিদ নং, সূত্র, এটা ঠিক থাকবে। ডান দিকে বাম দিকে 4টি, ডান দিকে 4টি, তাহলে 4 4 8টি হয়ে গেল। এক ঘর নগদানে 1টি টাকার ঘর, 1টি 2টি, তাহলে 10 ঘর হয়ে গেল। দু ঘর নগদানে 2টি টাকার ঘর, 2টি টাকার ঘর, তাহলে 12টি হয়ে গেল। 3 ঘর নগদানে 3টি টাকার ঘর, 3টি টাকার ঘর, 6টি, এবং 8টি 14টি হয়ে গেল। তাহলে ঘরের যে কাজ সেটা ক্লিয়ার করে দিলাম তোমাদের। এরপর আসুন পোস্টিং কি দেব। যে সকল লেনদেনে নগদ বা চেক প্রাপ্তি হবে সেটা ডেবিট দিকে বসবে, আর যে সকল লেনদেনে নগদ বা চেক প্রদান বুঝাবে সেগুলো ক্রেডিট দিকে বসবে। সিস্টেমে কি হয়, ডেবিটে বসবে নয় ক্রেডিটে বসবে। তা লেনদেনটা নগদ হতে হবে অথবা চেকে হতে হবে। আচ্ছা, একটা প্রশ্ন, একটা ঘরের নাম শিক্ষার্থীরা প্রায় সময় ভুল করে থাকে, সেটা কি? রসিদ নং আর ভাউচার নং। এই ঘরটা কিন্তু সবসময় ভুল করে থাকে। আজকের টেকনিকটা যদি তোমরা খেয়াল করো তাহলে কখনোই আর ভুল হবে না। আচ্ছা, তোমরা খেয়াল করো তো, তোমরা যখন ব্যবসা বাণিজ্য করো, কোনো কাজ করো, তোমার একটা প্রতিষ্ঠান আছে, কোনো লোকজন যখন তোমাকে টাকা দিয়ে যায়, তুমি হচ্ছে একজন ক্যাশিয়ার। তাহলে তুমি যখন কারো কাছ থেকে টাকা গ্রহণ করো, টাকা গ্রহণ করার সাথে সাথে তাকে একটা রসিদ দাও, যেটাকে আমরা বলি মানি রিসিপ্ট। মানি রিসিপ্ট বলে থাকি আমরা। তাহলে টাকা যখন গ্রহণ করো, গ্রহণের সাথে একটা মানি রিসিপ্ট দাও, যাকে আমরা রসিদ নং বলি। ওই মানি রিসিপ্টে একটা নাম্বার থাকবে, সাপোজ 630020, এরকম একটা নাম্বার থাকবে। রসিদ নং অর্থাৎ তুমি যে টাকার রসিদ দিলা টাকা গ্রহণের কারণে, তাহলে তুমি যখন টাকা গ্রহণ করো সেটাকে ডেবিট করো, আর যেহেতু টাকা গ্রহণ করে ডেবিট করো, ডেবিট করার পরে তুমি রসিদ দাও, এই রসিদ নংটা ডেবিট থেকেই বসবে। হ্যাঁ, তুমি যখন টাকা খরচ করো, টাকা খরচ করলে ব্যবসা বাণিজ্যে তুমি দেখবা প্রতিষ্ঠানে যখন কাজ করবা বা কেউ করে থাকে, যখন আমরা খরচ করে থাকি, টাকা খরচ হলে এই খরচটাকে ভাউচারে তোলা হয়। একটা ভাউচার নাম্বার থাকে, মনে করো 102, এবার 103, 104, এভাবে করে ভাউচার বই থাকবে, ভাউচারে উঠানো হয়। তাহলে যখন টাকা গ্রহণ করি, গ্রহণের সাথে রসিদের সম্পর্ক, আর যখন টাকা খরচ করি ক্রেডিট হয়, টাকা চলে যায়, তখন ভাউচারে তোলা হয়, তখন ভাউচার নাম থাকে। এই জন্য ডেবিট দিকে রসিদ না আর ক্রেডিট দিকে ভাউচার নাম। অনেকে দুটো একই লিখে ফেলে, যে চরম ভুল কিন্তু। তাহলে এখন থেকে আমরা ভুল করবো না। আমরা এর মধ্যে জেনে নিলাম 1 ঘর, 2 ঘর, 3 ঘর নগদান বইয়ে যে প্রস্তুতি প্রণালী বা ঘর কীভাবে করবো এই নিয়ে জানলাম। আচ্ছা, এবার হচ্ছে আরেক প্রকার, 4 প্রকারের নগদানের আরেকটি নগদান হচ্ছে খুচরা নগদান বই। খুচরা নগদান বই কি সেটা আগে আলোচনা করি। প্রধান ক্যাশিয়ারের কাজের চাপ কমানোর জন্য প্রতিষ্ঠানের
ছোটখাটো লেনদেনগুলো, ছোট আকারের যে ব্যয়গুলোকে আলাদাভাবে হিসাব রক্ষণের জন্য যে আলাদা নগদান বই প্রস্তুত করা হয় তাকে খুচরা নগদান বই বলে। প্রধান ক্যাশিয়ার নগদান বই প্রস্তুত করেন, আর সহকারী বা প্রতিষ্ঠানের কার্য ছোট আকারের কাজগুলো রাখার জন্য যাকে নিয়োগ করা হয় তাকে বলা হয় পেটি ক্যাশিয়ার বা খুচরা ক্যাশিয়ার, যিনি খুচরা নগদান বই সংরক্ষণ করেন। অর্থাৎ বড় বড় লেনদেনগুলো প্রধান ক্যাশিয়ার সামলে নেবেন, হিসাবভুক্ত করবেন। ছোট আকারের যে খরচগুলো, চা পানি, আপ্যায়ন, যাতায়াত ভাড়া, কুরিয়ার খরচ, ডাক খরচ, টেলিফোন খরচ, অর্থাৎ প্রতিষ্ঠানের ছোটখাটো লেনদেনগুলোকে আলাদা করে বড় লেনদেনের সাথে সংযুক্ত না করে একদম সম্পূর্ণ বিচ্ছিন্নভাবে আলাদা করে জেলে নগদান বই প্রস্তুত করা হয় তাকে বলা হয় খুচরা নগদান বই। তাহলে খুচরা নগদান মনে রাখবে, খুচরা নগদান বইয়ে কোনো প্রকারের আয় অন্তর্ভুক্ত হতে পারে না। খুচরা নগদান বইতে শুধু প্রতিষ্ঠানের ছোট আকারের যিনি কর্মচারী, সেই কর্মচারীর মাধ্যমে শুধু ছোট ছোট খরচগুলোকে অন্তর্ভুক্ত করতে হয়। এগুলো যেমন 10 টাকা একটা চা খাওয়ানো, চা পান করানো হলো, আপ্যায়ন করানো হলো, 20 টাকা রিক্সা ভাড়া দেওয়া হলো, বাস ভাড়া দেওয়া হলো 30 টাকা, এই যে মনিহারি ক্রয় করা হলো, কলম কিনা হলো, পেন কিনা হলো, কার্বন ক্রয় করা হলো, ইত্যাদি ইত্যাদি। তাহলে যে ছোট ছোট যে খরচগুলো, এগুলোর জন্য আলাদা করে খুচরা নগদান বই তৈরি করতে হয়। খুচরা নগদান বই প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে সাধারণ খুচরা নগদান বই, আর একটা হচ্ছে বহুকরা খুচরা নগদান বই। সাধারণ খুচরা নগদান বইয়ে ঘরের অর্থাৎ এটা হচ্ছে টাকা প্রাপ্তি, প্রধান ক্যাশিয়ার টাকা দিবে ডেবিট, আর যে সকল খরচ করবে সেগুলো ক্রেডিট, অর্থাৎ ডেবিট টাকা। আচ্ছা, খুচরা নগদান নিয়ে আমরা বিস্তারিত আরেকদিন আলোচনা করবো কীভাবে প্রস্তুত করতে হয়। এর আগে আমরা জানবো তাহলে বহুকরা খুচরা নগদান আবার 2 প্রকার। এটা হচ্ছে বিশ্লেষণাত্মক খুচরা নগদান বই, যা অগ্রদত্ত নিয়মে খুচরা নগদান বই। বিশ্লেষণাত্মক খুচরা নগদান বই মানে হচ্ছে যে সকল খুচরা খরচ সংগঠিত হবে প্রত্যেকটি খরচের নামে আলাদা করে এক একটি ঘর রাখতে হবে, এক একটি কলাম রাখতে হবে, প্রতিটি খরচকে পৃথক করে শিরোনাম করতে হবে। আর অগ্রদত্ত নিয়মে খুচরা নগদান বই হচ্ছে প্রতিটি ঘরকে আলাদা শিরোনামে রাখার পরও প্রধান ক্যাশিয়ার খুচরা ক্যাশিয়ারকে খরচ করার পূর্বে সর্বদাই একটা নির্দিষ্ট